আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, তো একটু শুরুতে একটু হাসছি, তার কারণ হচ্ছে যে এবার একটু আগে দেখে নেবো যে তোমরা আসলে ক্লাসটা প্রপারলি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, তারপরে আসলে ক্লাসটা শুরু করব। তাহলে যেটা হবে যে আমাদের ক্লাসের মধ্যে কোনো ধরনের কোনো ডিসরাপশন বা ইন্টারাপশন হবে না। সো আমরা একটু বলে দিই আমরা কে কে কোন জায়গা থেকে ক্লাস করছি এবং আমরা কোন কলেজ থেকে ক্লাস করছি সেটা আমরা একটু কমেন্টে জানিয়ে দিই। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমরা একটা কমেন্টে কাজটা করি, সেটা হচ্ছে আমরা আমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দিই, যাতে করে আমি এবং আমার বন্ধুরা এবং তুমিও তোমার বন্ধুরা একসাথে মিলে এই ক্লাসটা করতে পারি। সো আচ্ছা ভাইয়া, আমরা এত কিছু যে করব, কেন করব? আচ্ছা, এত কষ্ট তোমাদের দিয়ে করাচ্ছি, তার উদ্দেশ্য বিধেয় এবং একটা, সেটা হচ্ছে এইটা, আমাদের আজকের ক্লাসে টার্গেট হচ্ছে আমরা 45 মিনিটে অ্যাকাউন্টিংয়ের একটা চ্যাপ্টার শেষ করব। বেসিক্যালি আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে একটা চ্যাপ্টার শেষ করার জন্য আমাদের অনেকগুলা দিন সময় দেওয়া হয়। আমাদের টার্গেট অনেকগুলা দিন না, আমাদের টার্গেট তোমাদের শুধুমাত্র 45 মিনিট সময়। এই সময়ের মধ্যে আমরা একটা চ্যাপ্টার থেকে আসা সিকিউ পার্ট সলভ করব, এমসিকিউ পার্ট সলভ করব এবং একই সাথে আমরা এই চ্যাপ্টারে অ্যাডমিশন টেস্টে আসা এমসিকিউ সলভ করব। হ্যাঁ, শুনে একটু অবাক করা ব্যাপার মনে হচ্ছে যে কিভাবে সম্ভব। সো আমরা এই অসম্ভবকে সম্ভব করার জার্নিটাই আজকে করার চেষ্টা করব। সো দেখে নিই, সো আজকে আমাদের দেখে নেওয়ার ব্যাপারটা হচ্ছে যে কারা কারা সেটা দেখে নিই। সো এইখানে দেখতে পাচ্ছি সাইফ আব্দুল্লাহ ভাই চলে আসছে, প্রান্তিক আপু চলে আসছে, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে তানভীর ভাই চলে আসছে, তারপর সোনালী আপু চলে আসছে। ওকে, ডান। সো আমরা আমাদের পড়াটা স্টার্ট করতে পারি। সো আমাদের পড়াটা কি ভাই? আমাদের পড়া হচ্ছে আমরা ব্যাংক সমন্বয়। সো ব্যাংক সমন্বয় কেন করা হয়? সো চিন্তা করো একটা সিচুয়েশন যে তুমি তোমার ব্যাংকে টাকা রাখছিলে 5,000 টাকা, কোনো কারণে ব্যাংকে যে দেখছো তোমার অ্যাকাউন্টে আছে 4,700 টাকা। আয় হায়, আমার অ্যাকাউন্টে টাকা গেল কোথায়? এরকম একটা সিচুয়েশন হইতে পারে। আবার এরকমও হইতে পারে তুমি টাকা রাখছো 3,000, বাট যে দেখতেছো তোমার অ্যাকাউন্টে আছে ভাই 3,200 টাকা। আয় হায়, কার টাকা আমার অ্যাকাউন্টে চলে আসলো, আমি কি দিব নাকি দিব না? সো এরকম অনেকগুলো ব্যাপার একটা ব্যবসার ক্ষেত্রেও হইতে পারে, যে একটা ব্যবসার তার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা থাকা উচিত, ব্যাংক যখন ওই প্রতিষ্ঠানটা তাদের ব্যাংকের ব্যালেন্স চেক করতে যায়, যে দেখতে পারে হয়তো তার অ্যাকাউন্টে কম আছে অথবা তার অ্যাকাউন্টে বেশি আছে, দুইটার যে কোনো একটা সিনারিও তার সাথে হইতে পারে। এই দুইটার যে কোনো একটা সিনারিও যখন হয়, সেই সিনারিওটা সলভ করার জন্য কি করা যাইতে পারে, সেই কি করা যাইতে পারে সমাধানটা হচ্ছে ভাই আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী। সো ব্যাংক সমন্বয় বিবরণীর বেসিক অবজেক্টিভটা হচ্ছে, আমরা নগদান বই করছি না ভাইয়া, 2 ঘর নগদান বই আর 3 ঘর নগদান বই, যে ব্যাংকে টাকার কলামটা থাকে, ওই টাকার কলামের সাথে আমাদের অ্যাকচুয়াল ব্যাংকের ব্যালেন্সের ভাবে মিল হওয়া উচিত। যদি মিল হয় আমাকে ব্যাংক সমন্বয় বিবরণী করতে হবে না, বাট যদি মিল না হয় তখন কি হবে? তখন আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী করে কেন মিল হইল না এর কারণটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে কি আমরা বলতে পারি আমাদের দুইটা পক্ষ আছে? ইয়েস স্যার, আমাদের দুইটা পক্ষ আছে। সেই দুইটা পক্ষ কি কি স্যার? সেই দুইটা পক্ষের একটা পক্ষ হচ্ছে ভাইয়া গ্রাহক বা আমানতকারী, মানে হচ্ছে প্রতিষ্ঠান নিজে, এই পক্ষটাকে বলা হয় গ্রাহক বা আমানতকারী, যারা নগদান বই সংরক্ষণ করে। আর একটা পক্ষকে ভাইয়া ব্যাংক, যারা হচ্ছে ব্যাংকের বইটা বা ব্যাংকের পাস বইটা মেনটেন করে। সো প্রতিষ্ঠান যে বইটা সংরক্ষণ করে সেই বইটাকে ভাই আমরা কি বলি? সেই বইটাকে আমরা বলি নগদান বই। আর ব্যাংক যে বইটা সংরক্ষণ করে সেই বইটাকে ভাই আমরা কি বলি? ব্যাংক বিবরণী বা পাস বই। আচ্ছা, আমাকে এতটুকু মনে রাখলেই হচ্ছে? এতটুকু মনে রাখলে হবে না ভাইয়া, আরেকটা জিনিস মনে রাখতে হবে। সো আলটিমেটলি যেটা হওয়ার কথা ছিল, এই বইয়ের ব্যালেন্স আর এই বইয়ের ব্যালেন্স দুইটা সমান হওয়ার কথা ছিল। যদি সমান হয় আমাকে কিন্তু ব্যাংক সমন্বয় করতে হবে না, বাট যদি সমান না হয় তখন আমাকে কি করতে হবে? তখনই আমাকে আলটিমেটলি ব্যাংক সমন্বয় বিবরণী করে ফাইন্ড আউট করতে হবে কেন সমান হইল না। ওকে, তো এখন এই যে সমান অসমানের গ্যাঞ্জাম তো আছে, এই সমান অসমানের গ্যাঞ্জামটা আমরা সলভ করব, বাট তার আগে 2-3টা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা একটু আগে শিখে নেই। সেই 2-3টা এমসিকিউ আসলে কি? 2-3টা এমসিকিউর ফার্স্ট একটা হচ্ছে ভাইয়া, ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে? অ্যান্সারটা কি ভাইয়া? আমানতকারী প্রস্তুত করে। একজন আমানতকারী কি প্রস্তুত করে ভাইয়া? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে। এই এমসিকিউটা ওভার দ্য ইয়ার্স, ওভার দ্য বোর্ড সবচেয়ে বেশি বার আসছে এই চ্যাপ্টারটা থেকে। আরটা কি ভাইয়া? ব্যাংক সমন্বয় বিবরণী কোন নীতি অনুযায়ী প্রস্তুত করা হয়? অ্যান্সারটা কি ভাইয়া? পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। সো আমরা 2টা এমসিকিউ শিখে ফেললাম, এটা কিন্তু যে কোনো বোর্ডেই চলে আসতে পারে। ওকে, এবং শুধু বোর্ডে না, এই এমসিকিউটা কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টেও চলে আসতে পারে। সো মাথায় রাখবা। আচ্ছা,
তো এখন এই যে ঝামেলাটা হয়, যে ঝামেলা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, এই কারণটা আমরা যদি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি, যে দুইটা বইয়ের ব্যালেন্স তো ভাই মিললো না। এখন না মিলতে পারে, অনেক কারণ না মিলতে পারে। সেই কারণগুলো কি কি হতে পারে, আমাদের সবার আগে এটা জানতে হবে যে কোন কোন কারণে আমাদের দুইটা বইয়ের ব্যালেন্স অমিল হইতে পারে। যদি আমরা এতটুকু ফাইন্ড আউট করতে পারি যে আচ্ছা এই কারণে হইতে পারে, তাহলে আমরা এটাও ফাইন্ড আউট করতে পারবো কিভাবে সেই সমস্যাটা সমাধান করতে হবে। সো এখন আমার সমস্যা, আমার মাথা ব্যথা করতেছে, এটা হচ্ছে আমার সমস্যা। আমি যদি এটাই না জানি আমার মাথাটা কোথায়, তাহলে তো আমি বুঝতে পারবো না সেই মাথা ব্যথা সমস্যার সমাধান কি। সো ব্যাড এক্সাম্পল, বাট আমরা আগে এটা দেখি। সো প্রথম কারণটা কি হইতে পারে? প্রথম কারণটা হচ্ছে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত না হওয়া। সো ভাইয়া আপুরা আমাকে একটু কমেন্টে বলো তো ভাইয়া, একটা চেকের মেয়াদ কতদিন? সো এরকম একটা জিনিস ধরো, ইস্যুকৃত চেক বলতে কি বোঝায়? ইস্যুকৃত চেক বলতে বোঝায় আমার কাছে একজন টাকা পায়, আমি তাকে একটা ক্যাশ টাকা না দিয়ে তাকে একটা চেক দিয়েছি। ইস্যুকৃত চেক বলতে এইটা বোঝায় যে একজন আমার কাছে টাকা পায়, যে আমার কাছে টাকা পায় তাকে ভাইয়া আমরা কি বলি? পাওনাদার বলি। সো পাওনাদার ভাইয়া কি? আমার কাছ থেকে টাকা পাবে, এজন্য তাকে কি বলা হয় ভাইয়া? পাওনাদার বলা হয়। ওকে, সো আমার কাছে কিছু টাকা পাবে, ওকে পাওনাদার বলতেছি। সো ওকে আমি ক্যাশ টাকা না দিয়ে কি দিলাম ভাইয়া? ওকে একটা চেক দিলাম। এই চেকটাকে কি বলা হয় ভাইয়া? ইস্যুকৃত চেক। সো ইস্যুকৃত চেক বলতে ভাইয়া কি বোঝায় ভাইয়া? পাওনাদারকে চেক ইস্যু করা। ইস্যুকৃত চেক বলতে ভাইয়া কি বোঝায় ভাইয়া? পাওনাদারকে চেক ইস্যু করা। এখন একটু চিন্তা করে দেখো, আমরা যদি এই পাশে একটা সিনারিও ড্র করি, যে এটা হচ্ছে তোমার ব্যাংকের বই, এটা হচ্ছে ভাইয়া তোমার, ওকে আমাদের ব্যাংকের বই কেমন জানি হয়ে গেছে, মন খারাপ করছে। ওকে সমস্যা নেই, আমার ব্যাংকের বইকে আবার নিয়ে আসি। সো এটা হচ্ছে ভাই আমাদের ব্যাংকের বই, এটা হচ্ছে ভাই আমাদের কি? নগদান বই, তাই না? আচ্ছা, সো ব্যাংকের বইয়ের ব্যালেন্স মনে করো তোমার ব্যাংকে ছিল কত টাকা ভাইয়া? তোমার ব্যাংকে ছিল মনে করো ভাইয়া 5,000 টাকা। সো নগদান বই ছিল ভাইয়া কত টাকা ভাইয়া? 5,000 টাকা। তোমার কাছে একজন টাকা পায়, তো তুমি তাকে ক্যাশ টাকা না দিয়ে কি দিলা ভাইয়া? চেক দিছো। কত টাকা পায় তোমার কাছে? তোমার কাছে ভাইয়া 2,000 টাকা পায়। তো তুমি ওকে 2,000 টাকার একটা চেক দিয়ে কি করবা ভাইয়া? তোমার নগদান বই থেকে মাইনাস করে দিলা। কাহিনী তো খতম। ও তোমার কাছে টাকা পাইতো, তুমি ওকে একটা চেক দিয়ে দিছো, ও চেক নিয়ে গেছে, ও চলে গেছে। কাহিনী তো এখানেই শেষ হয়ে যাওয়ার কথা। যখন আমরা কাউকে একটা চেক দিয়ে দিই, টাকা চলে গেছে, এই জন্য নগদান বই থেকে ভাইয়া কি করলাম? মাইনাস করলাম। আবার নগদান বইয়ের ব্যালেন্স এখন কত টাকা ভাইয়া? 3,000 টাকা। এখন তুমি যাকে চেক দিছো, সেই বান্দা তো খুব ভালো মানুষ, সে চেকটা নিয়ে, মানে সে তার চেক নিয়ে যাওয়া উচিত কোথায়? সে চেকটা নিয়ে ব্যাংকে জমা দিবে, দেন ব্যাংক ওকে টাকাটা দিয়ে দিবে, তখনই তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা মাইনাস হবে। তো চেকের মেয়াদ যেহেতু আমাদের অনেক দিন থাকে, কতদিন থাকে ভাই? 180 দিন থাকে। ভাইয়া ফাইন্যান্স একটু কম পারে, ভুল হলে ভাইকে মাফ করে দিও। তো চেকের মেয়াদ ভাই কতদিন? আমার জানা মতো ভাই চেকের মেয়াদ 180 দিন বা 6 মাস। তো 6 মাসের মধ্যে যে কোনো দিন যদি ভাই যাকে তুমি চেক দিছো সে ব্যাংকে যে চেকটা জমা দেয়, তাকে কিন্তু টাকা দিয়ে দিবে। বাট আপ আনটিল সে চেকটা জমা দিচ্ছে, ব্যাংক কিন্তু টাকা দিবে না। আর ব্যাংক যতক্ষণ তাকে টাকা দিবে না, ব্যাংক কিন্তু ততক্ষণ তোমার অ্যাকাউন্ট থেকেও ভাইয়া টাকাটা মাইনাস করে নাই। তো তুমি যদি আজকে তোমার ব্যাংক ব্যালেন্স চেক করতে যাও, তোমার ব্যাংক ব্যালেন্স ভাই কত টাকা বলবে? 5,000 টাকা। বাট তোমার নগদান বইয়ের ব্যালেন্স কি বলতেছে? তোমার অ্যাকাউন্টে আছে কয় টাকা ভাইয়া? 3,000 টাকা। সো এইটা একটা গরমিলের কারণ। সো এই জন্য মানে এখানে গরমিলটা কি হচ্ছে? তুমি নগদান বই দেখতেছো তোমার অ্যাকাউন্ট আছে ভাই কয় হাজার টাকা? 3,000 টাকা। বাট ব্যাংক বলতেছে তোমার অ্যাকাউন্টে ভাই কয় হাজার টাকা আছে? 5,000 টাকা। ঝামেলাটা কি হয়েছে? আসলে ঝামেলাটা কোথাও হয়নি। ঝামেলাটা এটাকে ঝামেলা বলা উচিতই না। তার কারণ তুমি যাকে চেকটা দিচ্ছে, যে কোনো সময় ব্যাংকে যাবে, চেকটা ভাঙাবে, তখনই তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে তো ঝামেলা হওয়ার কোনো কথাই নেই। সো এই জন্য এই ঝামেলাটা সলভ কি? এই ঝামেলাটা সলভ একটাই, আমরা জাস্ট যখন ব্যাংক সমন্বয় করব, তখন ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয় নাই, এইটা আমরা ব্যাংকের পাশ থেকে বাদ দিব। সো তোমরা যদি খাতা কলম নিয়ে বসে থাকো, তাহলে কষ্ট করে একটু লেখো আমরা কি করব। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয় নাই, এটা আমরা কোন পাশ থেকে বাদ দিব ভাইয়া? ব্যাংকের পাশ থেকে বাদ দিব। আবারও রিপিট করতেছি, জিনিসটা কি ভাইয়া? ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয় নাই, এটা আমরা কোন পাশ থেকে বাদ দিব ভাইয়া? ব্যাংকের পাশ থেকে বাদ দিব। ডান ডিল? ওকে, তাহলে আমার এখন দুই বইয়ের ব্যালেন্স কত হয়ে যাবে ভাইয়া? আমার এখন দুইটা বইয়ের ব্যালেন্সই হয়ে যাবে কত ভাইয়া? 3,000 টাকা। সো ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয় নাই, এটা আমরা কি করব? এইটা আমরা ব্যাংকের পাশ থেকে বাদ দিব। ডান? মনে থাকবে। আর ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয় না, সিনারিওটা কি এটা ভাই অলরেডি বুঝাই দিছে। যদি আমরা এইটা বুঝে থাকি, তাহলে আমরা পরেরটাও বুঝবো। পরেরটা কি ভাই? জমাকৃত চেক আদায় হয়নি। সো ইস্যুকৃত চেক বলতে ভাই বুঝায়
আমার কাছে একজন টাকা পায়, মানে আমার পাওনাদার, তাকে আমি একটা চেক দিয়ে দিছি। আর জমাকৃত চেক বলতে বোঝায় দেনাদার থেকে প্রাপ্ত চেক। জমাকৃত চেক বলতে ভাই কি বোঝায় ভাইয়া? দেনাদার থেকে প্রাপ্ত চেক। ইস্যুকৃত চেক বলতে ভাই কি বোঝায়? পাওনাদারকে একটা চেক দিয়ে দিছি। আর জমাকৃত চেক বলতে ভাই কি বোঝায়? দেনাদার থেকে প্রাপ্ত চেক। আচ্ছা, মনে করো একজন দেনাদার তোমার অ্যাকাউন্টে টাকা জমা দিছে বা তোমার অ্যাকাউন্টে একটা চেক জমা দিছে, বাট ব্যাংক এখনো তোমার অ্যাকাউন্টে চেকের টাকাটা অ্যাড করেনি। এটা হচ্ছে এই সিনারিওটা। মানে আবারও আমরা আগের সিনারিওতে যাই, এটা ব্যাংক, এটা নগদ। সো তোমার অ্যাকাউন্টে এখন কয় টাকা আছে ভাইয়া? যদি আমি আগের সিনারিও থেকে আসি, তোমার অ্যাকাউন্টে ভাইয়া কত টাকা আছে? 3000 টাকা আছে এখন, ঠিক আছে? সো তুমি একজনের কাছে টাকা পাও, ও ধরলাম আমরা, তার নাম হচ্ছে, তার নাম কি হইতে পারে, আমরা এখান থেকে কমেন্ট একজনের নাম নিই, আরজে কিবরিয়া তার নাম। ওকে, সো এখানে কমেন্ট একজন নাম আছে, আমি আরজে কিবরিয়া ভাইকে বলতেছি, বাট এখানে কমেন্টের নাম আছে একজনের নাম। সো ওকে, সো কিবরিয়া, সো কিবরিয়ার কাছে ভাইয়া কি, কিবরিয়া আমার কাছে টাকা পায়, মানে কিবরিয়ার কাছ থেকে আমি টাকা পাই। সো কিবরিয়া আমার জন্য কি ভাইয়া? দেনাদার। সো ও আমাকে যে টাকা, ক্যাশ টাকা না দিয়ে ও আমাকে কি দিল ভাইয়া? চেক দেওয়ার কথা। ও চেকটা আমার কাছে ডিরেক্টলি এসে না দিয়ে আমার ব্যাংকে এসে চেকটা জমা দিছে। ও যখন আমার ব্যাংকে চেকটা জমা দিছে, আমাকে ফোন দিচ্ছে, মাহিন ভাই চেকটা জমা দিলাম কিন্তু। সো আমি কি করলাম? ওর উপর বিশ্বাস করে 1000 টাকা চেক, ভাবছি কিবরিয়া ঠকাবে না আমাকে। সো আমি আমার নগদান বই কি করলাম? প্লাস করে দিলাম। তো এই যে দেখো, ও যখন আমাকে ফোন দিয়ে বলছে ভাই আপনার অ্যাকাউন্টে চেকটা জমা দিয়ে দিলাম, তখন আমি কি করলাম ভাইয়া? আমার নগদান বইয়ে চেকের টাকাটা প্লাস করে দিলাম। আমার নগদান বই ব্যালেন্স কত টাকা ভাইয়া? 4000 টাকা। সো ব্যাংক কোনো একটা কারণে ওই দিন চেকের টাকাটা আমার অ্যাকাউন্টে যোগ করেনি। এটা অনেক কারণে হইতে পারে ব্যাংকের সময়, ব্যাংকের আওয়ার ক্লোজ হয়ে গেছে, টেকনিক্যাল ডিফিকাল্টিস থাকতে পারে, আরো অনেক কারণ থাকতে পারে। তো আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা এখন পর্যন্ত যোগ হয় নাই। সো এই সিনারিওটা কি ভাইয়া? জমাকৃত চেক ব্যাংক এখনো আদায় করে নেই। মানে কি, আমার একজন দেনাদার আমার অ্যাকাউন্টে, আমার ব্যাংকে যে একটা চেক জমা দিছে, ব্যাংক এখনো ওই চেকের টাকাটা আমার অ্যাকাউন্টে অ্যাড করেনি। এই সিনারিওটাকে কি বলা হয় ভাইয়া? জমাকৃত চেক আদায় হয় নাই। তো এখন এই সিনারিওর সমাধান কি? ব্যাংক আজকে হোক, কালকে হোক, একদিন পরে হোক, 2 দিন পরে হোক, এই চেকের টাকাটা তো আমার অ্যাকাউন্টে অ্যাড করবেই। ইস্যুকৃত চেকের টাকাটা যেমন আমার ব্যাংক থেকে মাইনাস হবেই হবে, জমাকৃত চেকের টাকাটা আমার অ্যাকাউন্টে অ্যাড হবেই হবে। সো এখন আমি যখন এই দুই বইয়ের ব্যালেন্স মিলাতে যাবো, আমার কি করতে হবে ভাইয়া? আমার ব্যাংকের পাশে 1000 টাকা জাস্ট যোগ করতে হবে, তাহলে আমার দুই বইয়ের ব্যালেন্স কি হয়ে যাবে? মিলে যাবে। সো ভাইয়া আমরা ইজি অ্যান্ড শর্টকাট জিনিসটা একটু মনে রাখি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এইটা আমরা ব্যাংকের পাশ থেকে কি করব ভাইয়া? বিয়োগ করে দিব। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটা আমরা কি করব ভাইয়া? ব্যাংকের পাশ থেকে বিয়োগ করে দিব। আর সেকেন্ডটা কি ভাইয়া? জমাকৃত চেক আদায় হয়নি, জমাকৃত চেক আদায় হয়নি, এটা আমরা ভাইয়া ব্যাংকের পাশে কি করে দিব ভাইয়া? যোগ করে দিব। যদি ইস্যুকৃত চেকেরটা আমরা বিয়োগ করি, জমাকৃত চেকেরটা ভাইয়া আমরা যোগ করি, আবারও বলছি ইস্যুকৃত চেক আদায় হয়নি, এটা আমরা ব্যাংকের পাশ থেকে বিয়োগ করব। জমাকৃত চেক আদায় হয়নি, এটা আমরা কি করব ভাইয়া? ব্যাংকের পাশে যোগ করব। ডান, ডিল, বুঝছি, কাহিনী শেষ। সো এই দুইটা মনে রাখলে আমাদের অর্ধেক ব্যাংক সমন্বয় বিবরণী শেষ। সো কেউ একজন কমেন্টে বলতে ভাই আমরা কি বললাম, একটু তাড়াতাড়ি আমার সাথে বলো, তাহলে এখনই আমরা ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যাবে। এরপরে ক্লাসে তোমার দেখতেই হবে না ভাই ক্লাসে কি বলছে। সো আমরা কি বলছি ভাই? দুইটা লাইন। একটা, ইস্যুকৃত চেক আদায় হয়নি, এইটা কি করতে হয় ভাইয়া? ব্যাংকের পাশ থেকে বাদ দিতে হয়। ইস্যুকৃত চেক আদায় হয়নি, কি করতে হবে? ব্যাংকের পাশ থেকে বাদ দিতে হয়। জমাকৃত চেক আদায় হয়নি, কি করতে হয় ভাইয়া? ব্যাংকের পাশে যোগ করতে হয়। বুঝছি, মনে থাকবে? ওকে, এটা যদি মনে থাকে এই পরের লাইনটা একটু দেখো। পরের লাইনটা হচ্ছে, এই যে আমরা বলতেছি জমাকৃত চেক আদায় হয় নাই, ইস্যুকৃত চেক আদায় হয়নি, এই যে দুইটা জিনিসকে দুইটা শর্টকাট নাম দিয়ে মনে রাখা যায়। একটা হচ্ছে কি ভাইয়া? পরিবহনাধীন বা ট্রানজিটে জমা, যেটাকে ইংলিশে বলা হয় ভাইয়া ডিপোজিট ইন ট্রানজিট, ঠিক আছে? আরেকটা কি ভাইয়া? অপরিশোধিত চেক বা বকেয়া চেক, যেটার ইংলিশ নামটা হচ্ছে ভাইয়া আউটস্ট্যান্ডিং চেক। সো অপরিশোধিত বা বকেয়া চেক এই জিনিসটা কি ভাইয়া? ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটাকে ভাইয়া সংক্ষেপে কি নামে ডাকা যায় ভাইয়া? অপরিশোধিত বা বকেয়া চেক, যেটার ইংলিশ নামটা কি ভাইয়া? আউটস্ট্যান্ডিং চেক, ঠিক আছে? যদি কেউ ইংলিশ ভার্সন না থাকো তার জন্য ইজিয়ার হয়ে গেল। ওকে, সো আমরা ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটাকে আমরা শর্টকাট নামে কি রাখতে পারি? অপরিশোধিত চেক বা বকেয়া চেক। এটা কি করতে হয় ভাইয়া?
কি জানি শুনতে পাচ্ছি না ভাইয়া, হ্যাঁ এটা কি করতে হয়, ব্যাংকের পাশ থেকে বাদ দিতে হয়। এটা কি করতে হয় ভাইয়া, ব্যাংকের পাশ থেকে বাদ দিতে হয়। সো বকেয়া চেক বা ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটা আমরা কি করব ভাইয়া, ব্যাংকের পাশ থেকে বাদ দিয়ে দিব। মনে থাকবে? ওকে। আরটা কি ভাইয়া, পরিবহনাধীন জমা বা ট্রানজিটে জমা বা ডিপোজিট ইন ট্রানজিট, এটা ব্যাখ্যাটা কি দাঁড়ায় ভাইয়া, জমাকৃত চেক উপস্থাপিত হয়নি, এটা ভাইয়া কি করতে হয়, ব্যাংকের পাশে যোগ করতে হয়। সব ব্যাংকের পাশে ভাই আমাদের কয়টা জিনিস বসতেছে, দুইটা। এক, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয় নাই, আরেকটা জমাকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। এই দুইটা আমার ব্যাংকের পাশে বসতেছে, একটা করতে হয় প্লাস, আরটা করতে হয় কি ভাইয়া, মাইনাস। ট্রাস্ট মি অর নট, আরটা এটাও বলা যায় বিলিভ মি অর নট। এই দুইটা লাইন যদি তোমার মনে থাকে, ঢাকা ভার্সিটিতে আসা অলমোস্ট 6টা এমসিকিউ তুমি সলভ করে ফেলছো। বকেয়া চেক কি করতে হয়, এইটা ঢাকা ভার্সিটিতে আমি যদি ভুল না হই, এটা 4 থেকে 5 বার আসছে এই সেম এমসিকিউটা, ডিফারেন্ট ইয়ার্সে। ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনে 4 থেকে 5 বার এটাই জিজ্ঞাসা করা হয়েছে, বকেয়া চেক ব্যাংক সমন্বয় বিবরণীতে কি করতে হয়। অ্যান্সার কিভাবে আমরা পারি না, বকেয়া চেক বা আউটস্ট্যান্ডিং চেক কি করতে হয়, ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংকের সাইড থেকে বাদ দিতে হয়। বকেয়া চেক বা আউটস্ট্যান্ডিং চেক বা ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয় নাই, এটা কি করতে হয় ভাইয়া, ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংকের সাইড থেকে বাদ দিতে হয়। মনে থাকবে? ডান। আরেকটা, জমাকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, যেটাকে আরেকটা কি নামে ডাকা হয় ভাইয়া, জমাকৃত চেক বা ডিপোজিট ইন ট্রানজিট বা পরিবহনাধীন জমা, এটা কি করতে হয় ভাইয়া, ব্যাংকের পাশে যোগ করতে হয়। ভাই আপনি তখন থেকে এক জিনিসই পড়ে দিচ্ছেন, কেন পড়ে দিচ্ছেন? হ্যাঁ ভাইয়া এতক্ষণ ধরে একটা জিনিস এই জন্যই পড়ে দিছি, বিকজ এইটা পারলে আমার অর্ধেক ব্যাংক সমন্বয় বিবরণী শেষ। তুমি যতগুলা ব্যাংক সমন্বয় বিবরণী ইন্টারে সলভ করবা, প্রত্যেকটা ব্যাংক সমন্বয় বিবরণী কোশ্চেনে এই দুইটা লাইন থাকবেই থাকবে। তুমি যদি এইটা বুঝেছো তোমার অর্ধেক ব্যাংক সমন্বয় শেষ, এর জন্যই বারবার ভাই বলতেছে। শেষ, ডান, বুঝছি, আর বলবো না। ওকে, এবার আমরা নেক্সট যাই। নেক্সট দুইটা জিনিস হচ্ছে ভাইয়া, আমাদের দুইটা পড়া শেষ, আর দুইটা কষ্ট করে পড়তে হবে, একটু কষ্ট, বেশি না। ওকে, আর দুইটা কষ্ট কি ভাইয়া, একটা হচ্ছে আমার জন্য ভাইয়া ক্রেডিট মেমোরেন্ডাম, আর একটা আমার জন্য কি ভাইয়া, ডেবিট মেমোরেন্ডাম। স্লাইডে অলরেডি বলা আছে, ভাইয়া আরেকবার রিপিট করতেছে। ক্রেডিট মেমোরেন্ডাম বা ক্রেডিট মেমো, এটা দিয়ে ভাইয়া কি বোঝায়, এটা দিয়ে এটা বোঝায় যে কোনো প্রকার আয় বা প্রাপ্তিকে ভাই আমরা কি বলি, ক্রেডিট মেমোরেন্ডাম। যে কোনো প্রকার ব্যয় বা প্রদানকে ভাই আমরা কি বলি ভাইয়া, ডেবিট মেমোরেন্ডাম। মনে থাকবে, যে কোনো প্রকার আয় বা প্রাপ্তি, দেনাদার থেকে চেক প্রাপ্তি, এটা আমার জন্য একটা কি ভাইয়া, ক্রেডিট মেমোরেন্ডাম। ব্যাংক সুদ প্রাপ্তি, এটা আমার জন্য একটা কি ভাইয়া, ক্রেডিট মেমোরেন্ডাম। তারপরে কি হইতে পারে, বিল প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, হোয়াট এভার ইট ইজ, যে কোনো প্রকার আয় বা প্রাপ্তি, যে কোনো প্রকার আয় বা প্রাপ্তি আমার জন্য কি ভাইয়া, ক্রেডিট মেমোরেন্ডাম। মনে থাকবে তো? আচ্ছা, আর যে কোনো প্রকার ব্যয় বা প্রদান আমার জন্য কি ভাইয়া, ডেবিট মেমোরেন্ডাম। আচ্ছা ভাইয়া, ব্যয় বা প্রদানের মধ্যে কে আসে, কারা কারা আসবে? ব্যয় বা প্রদানের মধ্যে কারা কারা আসবে একটু বলো তো। ব্যাংক চার্জ প্রদান, ভাড়া প্রদান, সুদ প্রদান, ব্যাংক জমাতিরিক্ত সুদ প্রদান, তারপর হচ্ছে আরো কি কি, পাওনাদারকে চেক প্রদান। যে কোনো প্রকার প্রদান বা যে কোনো প্রকার ব্যয় আমার জন্য কি ভাইয়া, ডেবিট মেমোরেন্ডাম। আয় বা প্রাপ্তি ক্রেডিট মেমোরেন্ডাম, ব্যয় বা প্রদান ডেবিট মেমোরেন্ডাম। আয় বা প্রাপ্তি নগদ সাইডে যোগ করতে হবে। যে কোনো প্রকার ক্রেডিট মেমোরেন্ডাম কোন সাইডে যোগ করতে হবে ভাইয়া, নগদ সাইডে যোগ করতে হবে। আর যে কোনো প্রকার ব্যয় বা প্রদান, যেটাকে আমরা বলি ভাই ডেবিট মেমোরেন্ডাম, এটা আমার নগদ সাইড থেকে বিয়োগ করতে হবে। অনেক সময় ব্যাংক সমন্বয় বিবরণীর কোশ্চেনে ক অথবা খ কতেই জিজ্ঞাসা করে নিচের কোনটি কোনটি ডেবিট মেমোরেন্ডাম। পারবো, যে কোনো প্রকার ব্যয় বা প্রদান আমার জন্য কি ভাইয়া, ডেবিট মেমোরেন্ডাম। যে কোনো প্রকার আয় বা প্রাপ্তি আমার জন্য কি ভাইয়া, ক্রেডিট মেমোরেন্ডাম। আমরা লিস্টটা একবার দেখে নিই, তাই না? ওকে, লিস্টগুলো দেখি। ডেবিট মেমোরেন্ডামের লিস্ট, প্রত্যাখ্যাত চেক বা অপর্যাপ্ত তহবিলের চেক, যেটাকে আবার ইংলিশে বলা হয় ভাইয়া এনএসএফ চেক। ফুল ফর্ম হচ্ছে
নট সাফিসিয়েন্ট ফান্ড চেক। সো প্রত্যাখ্যাত চেক আমার জন্য কি ভাইয়া, একটা ব্যয় বলা যায় এই জিনিসটাকে। সো এটা আমার জন্য কি ভাইয়া, কোথায় আসবে, ডেবিট মেমোরেন্ডামের মধ্যে আসবে। যদি এটা একটা সুন্দর গল্প আছে, গল্পটা ভাইয়া একটু পরে বলতেছি। এরপর আসি ব্যাংক সার্ভিস চার্জ, এটা আমার জন্য ব্যয় না, ব্যয় বুঝাইলে এটা আমার জন্য কি ভাইয়া, ডেবিট মেমোরেন্ডাম। ব্যাংক জমাতিরিক্ত সুদ, এটা আমার জন্য ব্যয়, এটা আমার জন্য কি ভাইয়া, ডেবিট মেমোরেন্ডাম। ব্যাংক আদায় খরচ, খরচ তো বলেই দিছে, তাহলে এটা আমার জন্য কি ভাইয়া, ডেবিট মেমোরেন্ডাম। ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ, ব্যয় না ভাইয়া, এটা আমার জন্য কি ভাইয়া, যে কোনো প্রকার ব্যয় বা প্রদান বুঝাইলেই সেটা আমার জন্য কি ভাইয়া, ডেবিট মেমোরেন্ডাম। এটাকে আমরা কি করতে হবে ভাইয়া, নগদ সাইড থেকে বিয়োগ করতে হবে। জাস্ট কষ্ট করে এটা মনে রাখো ভাইয়া, চারটা জিনিস আমার কষ্ট করে মনে রাখতে হবে। দুইটা জিনিস আমরা ব্যাংকের পাশে করছি, ব্যাংকের পাশে একজনকে বিয়োগ করছি, কাকে, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটা ব্যাংকের সাইড থেকে বিয়োগ। জমাকৃত চেক আদায় হয়নি, এটা ব্যাংকের সাইডে যোগ। এই দুইটা গেছে, আর দুইটা, একটা ক্রেডিট মেমোরেন্ডাম, একটা ডেবিট মেমোরেন্ডাম। ডেবিট মেমোরেন্ডাম নগদ সাইড থেকে বিয়োগ করতে হয়, আর ক্রেডিট মেমোরেন্ডাম নগদ সাইডে যোগ করতে হয়। ওকে, আচ্ছা। সো আমরা ক্রেডিট মেমোরেন্ডামের সংখ্যা কয়েকটা দেখে নিই। প্রাপ্য বিলের মূল্য আদায়, আয় বা প্রাপ্তি না আমার জন্য, আয় বা প্রাপ্তি বুঝাইলেই সেটা আমার জন্য কি ভাইয়া, ক্রেডিট মেমোরেন্ডাম। তারপর ব্যাংক আমানতকারীর পক্ষে প্রাপ্য নোট আদায়, আয় বা প্রাপ্তি বুঝাইলেই সেটা আমার জন্য কি ভাইয়া, ক্রেডিট মেমোরেন্ডাম। লভ্যাংশ আদায়, মঞ্জুরকৃত সুদ, বিনিয়োগের সুদ আদায়, অর্জিত সুদ, যে কোনো প্রকার আয় বা প্রাপ্তি বুঝাইলেই সেটা আমার জন্য কি ভাইয়া, ক্রেডিট মেমোরেন্ডাম। কোথায় আসবে ভাইয়া, এইটা আমার জন্য আসবে কোথায়, নগদ সাইডে। কি করতে হবে ভাইয়া, যোগ করতে হবে। ওকে, টায়ার্ড হয়ে গেছি ভাইয়া। ওকে, সো এবার আমরা একটু আসি যে এত কিছু তো জানলাম, মানে কাহিনী কি, কাহিনীটা হচ্ছে এই কাহিনীগুলো যদি পারি তাহলে আমাদের তিন টাইপের যে ব্যাংক সমন্বয় বিবরণী আছে সেটা আমরা করতে পারবো। সো আজকের ক্লাসে তোমাদের জন্য হয়তো একটা এইচডব্লিউ থাকবে, আর আমরা চারটা ব্যাংক সমন্বয় বিবরণী সলভ করার চেষ্টা করব। চারটা না, আমি করব তিনটা, তোমাদের দিব একটা কঠিন, শেষ, ডান। ওকে, সো তার মধ্যে একটা হচ্ছে উভয়জের, দুইটা হচ্ছে একক জের। সো আমাদের প্রথম কোয়েশ্চেন সলভ করার আগে আমরা এতক্ষণ যা শিখলাম ওটা একটা সামারি বোর্ডে দেখে নিই। সো এটা হচ্ছে আমরা এতক্ষণ যা শিখলাম ওটার একটা ওভারঅল সামারি। তো এখন ওভারঅল সামারিটা আসলে কি, ওভারঅল সামারি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এতটুকু পার্ট মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, একদম কণ্ঠস্থ করতে হবে যে ভাইয়া এইখানে যা লেখা আছে। সো খুব সিম্পল জিনিস লেখা আছে। এই সাইডটাকে আমরা বলছি কি ভাইয়া, ব্যাংক বিবরণীর পাস বই, মানে এটা হচ্ছে ভাইয়া আমাদের ব্যাংকের সাইড, ঠিক আছে। এই সাইডটা ভাই আমার কার্ড সাইড, এই সাইডটা হচ্ছে আমার জন্য ভাইয়া ব্যাংকের সাইড, আর এই সাইডটা ভাই আমার জন্য কার্ড সাইড, এই সাইডটা আমার জন্য ভাইয়া নগদান বইয়ের সাইড। সো নগদান বইয়ের সাইডে দুইটা জিনিস আছে ভাইয়া, বলছিল না কে কে, একটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম, কি করতে হয় ভাইয়া, যোগ করতে হয়। একটা ডেবিট মেমোরেন্ডাম, কি করতে হয় ভাইয়া, বিয়োগ করতে হয়। এটা যে আছে আমি জানি ভাইয়া, আমি তো চোখে দেখি ও আছে, ও আসলে এর মধ্যেই, ডেবিট মেমোরেন্ডামের মধ্যেই, এই জন্য এটা আলাদা করে বলতেছি না, বাট ওর গল্পটাতে একটু বলবো, আসতেছি। এরপর ব্যাংকের সাইডে ভাই কয়জন আসে, দুইজন আসে। এক, যোগ করি ভাই আমরা কাকে, জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, যেটাকে আমরা আরো কি নামে রাখতে পারি, পরিবহনাধীন জমা, পথিমধ্যে জমা বা ডিপোজিট ইন ট্রানজিট। আর বাদ দেই ভাই কাকে, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয় নাই, যেটাকে আরো কি নামে ডাকা যায় ভাইয়া, অপরিশোধিত চেক, বকেয়া চেক, হোয়াট এভার ইট ইজ। সো আমাদের এই চারটা জিনিস মনে রাখলাম, ব্যাংক সমন্বয় বিবরণী শেষ। ভাই আমার কথা বিশ্বাস করতেছ না আমি জানি, ওয়েট দেখাচ্ছি। এখন এই প্রত্যাখ্যাত চেকের গল্পটাকে একটু বলে নেই। চিন্তা করো তোমার একটা ফ্রেন্ড যার কাছে তুমি টাকা পাও, সো ও তোমাকে টাকা, ও সারা জীবন তোমার থেকে টাকা ধার নিছে এবং তোমার কখনোই মনে হয় না যে ভাই তোমার টাকা ওর ফেরত দিবে। সো আজকের ওই ফ্রেন্ডের চাকরি হয়েছে এবং চাকরির 1 মাস শেষ ও বেতন পাইছে, ও তোমার দাওয়াত দিচ্ছে আজকে ওর বাসায়, তুমি তো খুশি, মানে ওর প্যারেন্টস থেকেও তুমি বেশি খুশি যে না আজকে মনে হয় আমার সারা জীবন ওর থেকে যত, ও আমার থেকে যত টাকা ধার নেবে সবগুলো টাকা আমাকে দিয়ে দিবে। এরপর তুমি ওর কাছে গেছো, যে দেখতেছো ও তোমাকে কাছে 1 গ্লাস শরবত খাওয়াইছে, বলছে দোস্ত কেমন আছিস, ভালো আছিস, আচ্ছা ঠিক আছে কালকে দেখা হবে, কালকে আসিস। আচ্ছা তুমি হচ্ছে দাওয়াত খাইতে রাখছে, ও তো তোমার জাস্ট 1 গ্লাস শরবত খাই পাঠাই দিয়ে, তুমি তো রাগ করছো। এখন কাহিনী কি, কাহিনী হইতে তুমি এখন ওরে বলছো দোস্ত তোর কাছে তো টাকা পাইতাম, তুই তখন চাকরি টাকরি পেয়ে গেছিস, তাহলে আমাকে টাকা দিয়ে দে। ও তো ভাব নিয়ে কলার উঁচু করে বলতেছে কয় টাকা পাও তুমি আমার থেকে, দিয়ে দিছি তোমার টাকা। সো ও তোমার যেটা করলো, ও কলার টাকা নামে, ওকে, সো ও যেটা করছে, ও তোমাকে একটা চেক লিখে তোমার মুখে দিয়ে দিছে যে নে তো সব টাকা দিয়ে দিলাম। তুমি তো খুশি, যেমনি চেক দিক আমার টাকা আমি পাইছি, আমি তো খুশি। এখন তুমি চেকটা নিয়ে ডিরেক্ট
হুসাইন বোল্টের মতো দৌড়ায় দৌড়ায় ব্যাংকে গেছো যে আজকে টাকা তুলে আজকে একটা পার্টি করবো আমি। এখন ব্যাংকে যা দেখো বিশাল লম্বা লাইন, লাইনে 1 ঘন্টা দাঁড়ায় আছো, লাইনে 1 ঘন্টা দাঁড়ানোর পরে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছো, মানে ক্যাশ কাউন্টারে পৌঁছেছো, চেকটা জমা দিছো। জমা দেওয়ার পরে ক্যাশ কাউন্টারে যে ভাইয়াটা ছিল, ভাইয়াটা তোমার বললো যে এই অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই। অনেক সময় হয় না, ফোন দিছে আমাদের, ফোনে বলে যে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নাই। সো ব্যাংকও তোমাকে এই কথাটা বলতে পারে। এটা কখন ব্যাংক বলে? তুমি যে চেকটা ব্যাংকে জমা দিচ্ছ, যা ওই চেক মানে ওই চেকটা যার তার অ্যাকাউন্টে টাকা নেই, ও তোমার একটা চেক দিয়ে দিছে, তোমার ফ্রেন্ড তোমার সাথে ডিরেক্ট ফাইজলামি করছে যে তুমি ও তোমার চেক দিছে, তুমি চেকটা ব্যাংকে যা জমা দিছো, বাট ওই অ্যাকাউন্টেই কোনো টাকা নাই ভাইয়া। তাহলে ব্যাংক তোমার কোথেকে টাকা দিবে? ব্যাংক তো টাকা দিবে না। তুমি তো আগুনে গরম হয়ে গেছো যে ভাই আমার এতক্ষণের কষ্ট শেষ। এই জিনিসটাকে কি বলা হয় ভাইয়া? নট সাফিসিয়েন্ট ফান্ড চেক বা এনএসএফ চেক। সো এনএসএফ চেকটা ব্যাংক বেসিক্যালি কি করলো ভাই? এই চেকটা প্রত্যাখ্যান করে দিল। ব্যাংক চেকটা জমা রাখলো না, ব্যাংক চেকটা কি করে দিল ভাইয়া? প্রত্যাখ্যান করে দিল। সো এইটাও আলটিমেটলি আমার জন্য কি ভাইয়া? একটা ব্যয় বা প্রদান না ভাইয়া? এই জন্য এনএসএফ চেক বা প্রত্যাখ্যাত চেক আমার জন্য কি ভাইয়া? একটা ডেবিট মেমোরেন্ডাম। আর এটাকে ভাই আমরা কি করব? এইটাকে আমরা নগদ সাইট থেকে বিয়োগ করব। মনে থাকবে? আচ্ছা, তো আমি বোর্ড থেকে 1 মিনিটের জন্য সরবো, 1 মিনিটও না, আর একটু কম সময়ের জন্য সরবো। তোমরা বোর্ডে একটা ছোট করে এসএস নিয়ে রাখতে পারো, যাতে করে তোমাদের পরে দেখতে একটু সুবিধা হয়। ওকে, তো এখন আমরা এই পার্ট যদি বুঝে থাকি, তাহলে আমাদের পরের পার্টটা একটু দেখি। সো পরের পার্টটা কি? সরি, পরের পার্টটা হচ্ছে আমাদের, এখন আমরা ম্যাথ সলভ করব। সো আমাদের এইটাই হচ্ছে আজকের মোস্ট এক্সপেক্টেড পার্ট, যেই পার্ট আমরা ব্যাংক সমন্বয় কেমনে করে সেটা শিখবো। সো ব্যাংক সমন্বয় বেসিক্যালি কি ভাইয়া? ব্যাংক সমন্বয় বেসিক্যালি হচ্ছে একটা বিবরণী, যেই বিবরণীর মধ্যে আমাদের উপরের এই জেডটা লিখতে হয়, ব্যাংকের জমা বা নগদের জমা, হোয়াট এভার ইট ইজ, তারপর কয়েকটা জিনিস যোগ হয়, কয়েকটা জিনিস বিয়োগ হয়। সো আমার টার্গেট হচ্ছে তোমাকে আজকে এটাই শেখানো, আমার কে কে যোগ হবে, কে কে বিয়োগ হবে, এটা আমরা একবারে শিখবো। সো ফার্স্ট কাজ, আমরা তো এতক্ষণ শিখছি ব্যাংকের সাইডে কে কে আসবে, নগদের সাইডে কে কে আসবে, আমরা ওই কাজটা করি। সো আমরা কখনোই এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, এই যে উদ্বৃত্তটা দেয়া আছে, একে নিয়ে কোনো কাজ করব না। কাজ করব না বলাটা ভুল। সো একে যে কাজটা করব, যে আমার এই সাইডটাকে আমরা অলওয়েজ বলি ব্যাংকের সাইড, আর এই সাইডটাকে আমরা অলওয়েজ বলি ভাইয়া নগদের সাইড। ঠিক আছে? অল ওভার দ্য ম্যাথস এটা আমরা করব। এখন আমার কোন বইয়ে ব্যালেন্স দেয়া আছে? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। সো আমার কোন বইয়ে ব্যালেন্স দেয়া আছে ভাইয়া? নগদান বইয়ের ব্যালেন্সটা দেয়া আছে। সো আমরা কি করি? নগদান বইয়ের এই সাইডটায় 8,000 টাকা লিখে ফেলি। ডান ডিল। মনে থাকবে আমরা কি করলাম? নগদান বইয়ের উপর 8,000 টাকা লিখে রাখলাম। এটা আমার কার ব্যালেন্স ভাইয়া? নগদান বইয়ের ব্যালেন্স। ঠিক আছে, এবার আমরা আসি জমাকৃত চেক যা ব্যাংক ক্রেডিট করেনি। এটা আমরা একটু আগে বললাম না ভাইয়া? জমাকৃত চেক আদায় হয় নাই, জমাকৃত চেক ব্যাংক এখনো ক্রেডিট করে নাই, হোয়াট এভার ইট ইজ, জমাকৃত চেক আদায় হয়নি, জমাকৃত চেক ক্রেডিট করেনি, জমাকৃত চেকের এই ব্যাপারটা আমার কোন দিকে আসবে ভাইয়া? ব্যাংকের দিকে আসবে। কি করতে হবে ভাইয়া? যোগ করতে হবে। আমরা ব্যাংকের সাইডে ভাইয়া কত টাকা যোগ করব? জমাকৃত চেক ব্যাংক ক্রেডিট করেনি, কত টাকা ভাইয়া? 1500 টাকা। এটা আমরা ব্যাংকের সাইডে যোগ করে দিলাম। শেষ? ওকে, এবার ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, একটু আগেই পড়াইছি, অনেকবার পড়াইছি, সেটা কি ভাইয়া? ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটা আমরা কি করব ভাইয়া? ব্যাংকের সাইড থেকে বিয়োগ করব। কত টাকা বিয়োগ করব ভাইয়া? 3,750 টাকা। ডান। আচ্ছা, আমার ব্যাংকের পাশে বসানো শেষ। এবার আমরা আসি ব্যাংক জমাতিরিক্ত সুদ। এটা ভাই আমার জন্য কি? এটা আমার জন্য একটা ব্যয়। তাহলে এটাকে আমি কোন দিকে নিয়ে আসবো ভাইয়া? নগদান বই নিয়ে আসবো। কত টাকা আনবো ভাইয়া? 100 টাকা। এটা যেহেতু আমার জন্য একটা ব্যয়, যে কোনো প্রকার ব্যয় বা প্রদান আমার জন্য কি ভাইয়া? ডেবিট মেমোরেন্ডাম। এটাকে আমরা কি করি ভাইয়া? নগদ সাইড থেকে বিয়োগ করি। সো আমরা নগদ সাইড থেকে 100 টাকা বিয়োগ করে দিলাম। ওকে, এরপরে ব্যাংক চার্জ, এটাও আমার জন্য একটা ব্যয়, যে কোনো প্রকার ব্যয় বা প্রদান আমরা কি করি ভাইয়া? নগদ সাইড থেকে বিয়োগ করি। ওকে, তারপরে 6 নাম্বারটা ব্যাংক কর্তৃক বিনিয়োগ সুদ আদায়। এটা আমার জন্য একটা আয়, যে কোনো প্রকার আয় বা প্রাপ্তি আমার জন্য কি ভাইয়া? ক্রেডিট মেমোরেন্ডাম। এটা আমরা কি করবো ভাই? নগদের সাইডে যোগ করব। কত টাকা যোগ করবো ভাইয়া? 750 টাকা আমরা নগদের সাইডে যোগ করে দিই। ডান। আচ্ছা, এরপরে কি আছে ভাইয়া? ব্যাংক কর্তৃক জীবন বীমা প্রিমিয়াম প্রদান, ব্যয় চলে গেছে। এটা আমরা কি করবো ভাইয়া? নগদের সাইড থেকে বিয়োগ করব। কত টাকা বিয়োগ করবো ভাইয়া? 300 টাকা বিয়োগ করব। ভাইয়ার এখন ভয় লাগতেছে যে আচ্ছা অঙ্ক কি আদৌ মিলবে না মিলবে না।
আমরা চেষ্টা করে দেখি। সো আমরা এতটুকু করার পর বলতে ভাই কি বোঝায়, আমরা এইখানে জিনিসগুলো আমরা এতক্ষণ যে সূত্র শিখছি ওই সূত্র অনুযায়ী আগে এখানে বসাবো। বসানোর পরের পার্টটা একটু বেশি ক্রিটিক্যাল। সেই ক্রিটিক্যাল পার্টটা হচ্ছে আমরা দেখব আমার কোন বইয়ের ব্যালেন্স দেয়া আছে। ভাই আমার এখানে কোন বইয়ের ব্যালেন্স দেয়া আছে? নগদান বইয়ের ব্যালেন্স দেয়া আছে। তাহলে যেই বইয়ের ব্যালেন্স দেয়া আছে আমরা সবগুলোকে ওই সাইডে নিয়ে যাব। মানে এই যে ব্যাংক সাইডে যারা যারা আছে এগুলোকে আমি কোন সাইডে নিয়ে যাব ভাইয়া? নগদের সাইডে নিয়ে যাব। কেন নিয়ে যাব ভাই? আরেকবার লজিকটা বলতেছি। আমরা দেখবো ফার্স্টে আমার কোন বইয়ের ব্যালেন্স দেয়া আছে। যেই বইয়ের ব্যালেন্স দেয়া থাকবে আমরা সবগুলোকে ওই সাইডে নিয়ে যাব। এইটাই হচ্ছে ম্যাথ সলভ করার ট্রিক্স। আমার কোন বইয়ের ব্যালেন্স দেয়া আছে? নগদান বইয়ের ব্যালেন্স দেয়া আছে। সো আমরা কি করব, ব্যাংকের সাইডে যারা যারা আছে এদেরকে আমরা কার পাশে নিয়ে যাব ভাই? নগদ সাইডে নিয়ে যাব। ছোটবেলায় শিখছিলাম মনে আছে, সাইড চেঞ্জ হইলে সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে এইখানে 1500 কি আছে ভাইয়া? প্লাস আছে। যদি আমি 1500কে এই সাইডে নিয়ে যাই কি হয়ে যাবে ভাইয়া? -1500। 3750 এই পাশে কি আছে ভাইয়া? মাইনাসে আছে। যদি সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে যাই কি হবে ভাইয়া? +3750। ডান ডিল, মনে থাকবে? ওকে। যদি মনে থাকে তখন তাহলে একটা কাজ এখন আমাদের কি করতে হয়, ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা শুরু করি কি দিয়ে? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এই লাইনটাতে শুরু করি। এরপর কয়েকটা আইটেম যোগ হয়, কয়েকটা আইটেম বিয়োগ হয়। সো আমরা এখান থেকে দেখে বলি তবে আমাদের কে কে যোগ হবে? 750 যোগ হবে, 3750 যোগ হবে। আর বিয়োগ হবে কে কে ভাইয়া? এইটা বিয়োগ হবে, এইটা বিয়োগ হবে। আমরা পাশে লিখে রাখি বিয়োগ বিয়োগ বিয়োগ, আরটা হচ্ছে বিয়োগ। তো দেখি তবে আমরা অ্যান্সার মিলছে নাকি, চেষ্টা করে দেখি। এখনো জানি না কি হবে। ওকে, আমরা অ্যান্সারটা দেখি। অ্যান্সারটা কি ভাইয়া? আমার নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 8000 টাকা লেখা আছে, এটা যে যোগের পরে কে কে আসছে ভাইয়া? এই যে 3750 আর 750। এই যে আমার এই অঙ্কের মধ্যে 750 আর 3750 যারা ছিল জাস্ট ওদেরকে তুলে এনে এখানে বসাই দিছি, শেষ কাহিনী। এবার বিয়োগের মধ্যে কে কে ছিল? 125 300 1500 1500 125 300, শেষ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমাদের মেইন কনসার্ন কি ছিল? যোগের পরে কে কে আসবে, বিয়োগের পরে কে কে আসবে। এখন এই পাশে লেখাগুলো কি হবে? আহামরি কোনো লেখা নেই, এইখানে যা লেখা আছে এইটা এখানে জাস্ট তুলে দিয়ে আসবো টাকার অ্যামাউন্টটা ছাড়া। দেখি এই যে 3750 লেখাটা কি ছিল? লেখাটা কি ছিল? ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। এখানে কি লিখতে হবে? ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, শেষ। তারপরে বিনিয়োগ ওষুধ ব্যাংক কর্তৃক নগদান বই লেখা হয়নি। জাস্ট এইখানে যা আমার কোয়েশ্চেনে যা লেখা থাকবে আমি তাই তুলে দিচ্ছি, বিকজ আমার মেইন কনসার্নটাই হচ্ছে কে কে যোগ হবে কে কে বিয়োগ হবে এটা খুঁজে বের করা। আমি যদি এইটা বোঝা যায় আর কোনো টেনশনই আমার মাথায় নেই। আমি জানি কোনটা যোগ হবে, আমি জানি কোনটা বিয়োগ হবে, বসে দিলাম, আমার অঙ্ক শেষ। আমরা আরেকটা অঙ্ক দেখি, তাহলে আমরা আরেকটু বেশি ক্লিয়ার হবো। ওকে, নেক্সট ম্যাথটা আছে। সো আবারও সূত্রটা দিয়ে রাখলাম, নেক্সট ম্যাথটা আমরা দেখবো। সো নেক্সট ম্যাথে কি বলা আছে, আবার আমরা এরকম একটা ছক কাটি। সো এইটাকে আমরা বলছি ভাইয়া ব্যাংকের পাশ, এটাকে আমরা বলছি ভাইয়া নগদানের পাশ। সো ব্যাংক আর নগদ দুইটা পাশ দিয়ে দিছি। এবার আমরা দেখি আমার এখানে কোন বই ব্যালেন্স দেওয়া আছে। ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ। সো এর আগেরটা আমার কি ছিল ভাইয়া? নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ। আর এটাকে ভাই এখানে ভাই কি দেওয়া আছে? ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ। এটা কিন্তু ভাই এটা বোর্ড কোয়েশ্চেন, ভাইয়া কিন্তু ফাঁকিবাজি দিচ্ছে না, একদম বোর্ড কোয়েশ্চেন সলভ করতেছি। সো আমার কোন বইয়ের ব্যালেন্স দেওয়া আছে ভাইয়া? ব্যাংকের বইয়ের ব্যালেন্স দেওয়া আছে। কত টাকা ব্যালেন্স দেওয়া আছে ভাইয়া? 42000 টাকা ব্যালেন্স দেওয়া আছে। কোন বইয়ের ভাইয়া? ব্যাংক বইয়ের ব্যালেন্স দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সলভ করে দেখি। ব্যাংক ব্যালেন্স 42000 টাকা বলছে। সো এক নাম্বারটা কি? ইস্যুকৃত চেক। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটা জানি ভাই কি শিখেছিলাম? ব্যাংকের সাইড থেকে বিয়োগ করতে হবে। চুপচাপ এখানে ব্যাংকের সাইড থেকে বিয়োগ করি। কত টাকা ভাইয়া? 1500 টাকা। 1500 টাকা কি নাকি 15000 টাকা? হ্যাঁ, একটা শূন্য পকেটে নিয়ে ফেলছিলাম, বের করে দিলাম। ওকে, দেন চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হচ্ছে, আদায় হয়নি। জমাকৃত চেক ব্যাংকে আদায় হয়নি, এটা জানি ভাবনা কি করতাম? ব্যাংকের সাইডে যোগ করতাম। কত টাকা যোগ করবো ভাইয়া? 20000 টাকা। সো আমরা দুইটা জিনিস ব্যাংকের সাইডে করি, একটা ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ব্যাংকের সাইড থেকে বিয়োগ, আর জমাকৃত চেক ব্যাংকে আদায় হয়নি কি করলাম ভাইয়া? আমরা ব্যাংকের সাইডে যোগ করলাম। ওকে, এরপরে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যে কোনো প্রকার প্রাপ্তি বা আমার জন্য কি ভাইয়া? ক্রেডিট মেমোরেন্ডাম। এটাকে ভাই আমরা কি করব? নগদের সাইডে যোগ করব। কত টাকা ভাইয়া? 5000 টাকা। একটা শূন্য কম লিখে ফেলছি,
এরপরে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ, যে কোনো প্রকার ব্যয় বা প্রদান আমার জন্য কি ভাইয়া ডেবিট মেমোরেন্ডাম, এটা আমরা কি করব ভাইয়া নগদ সাইড থেকে বিয়োগ করব। সো কত টাকা বিয়োগ করব ভাইয়া 10,000 টাকা নগদ সাইড থেকে বিয়োগ করে দিব। ওকে, আর কেউ কি বাকি আছে? হ্যাঁ, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসেবে এত টাকা আদায় হয়েছে। আয় বা প্রাপ্তি, আয় বা প্রাপ্তি হলো আমার জন্য কি ভাইয়া ক্রেডিট মেমোরেন্ডাম, এটা আমরা কি করব ভাইয়া ব্যাংক নগদের সাইডে যোগ করব। কত টাকা যোগ করব ভাইয়া 2500 টাকা নগদের সাইডে আমরা যোগ করব। আর একটা কাজ কি আছে ভাইয়া সার্ভিস চার্জ, এটা আমার জন্য ব্যয় বা প্রদান, এটা আমরা কি করবো ভাইয়া নগদ সাইড থেকে বিয়োগ করে দিব। সো আমরা এতক্ষণ বকবক করে যে সূত্রগুলো শিখছি ওই ওয়াইজ আমরা যোগগুলো বসাইলাম, বিয়োগগুলো বসাইলাম। এরপরে জেনে ভাইয়া কি শিখাইছিল? ভাইয়া শিখাইছিল আমাদের দেখতে হবে আমার কোন বইয়ের ব্যালেন্স দেয়া আছে, আমার ব্যাংক বইয়ের ব্যালেন্স দেয়া আছে নাকি নগদান বইয়ের ব্যালেন্স দেয়া আছে। যদি এর আগের অঙ্কে আমার নগদান বইয়ের ব্যালেন্স দেওয়া ছিল, এই জন্য আমরা সবগুলোকে ওই সাইডে নিয়ে গেছি। এই অঙ্কে আমার কোন বইয়ের ব্যালেন্স দেওয়া আছে ভাইয়া ব্যাংক বইয়ের ব্যালেন্স দেওয়া আছে। সো আমরা সবগুলোকে ভাইয়া কোন সাইডে নিয়ে আসবো? এই সাইডে নিয়ে আসবো। আবারও বলছি লজিকটা দেখো, এর আগের অঙ্কে আমার নগদান বইয়ের ব্যালেন্স দেওয়া ছিল, সো আমরা এর জন্য সবগুলোকে কোন দিকে নিয়ে গেছি ভাইয়া নগদান বইয়ের সাইডে নিয়ে গেছি। আর এই অঙ্কে আমার কোন বইয়ের ব্যালেন্স দেওয়া আছে ভাইয়া, এটা কই দেওয়া আছে? কোয়েশ্চেনে দেওয়া আছে। আমার কোন বইয়ের ব্যালেন্স দেওয়া আছে ভাইয়া ব্যাংক বইয়ের ব্যালেন্স দেওয়া আছে। সো আমরা এই সবগুলোকে কোন দিকে নিয়ে আসবো ভাই এই সাইডে নিয়ে আসবো। সো আমরা যদি এদেরকে এই সাইডে নিয়ে আসি তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের সাইনটা চেঞ্জ করতে হবে। সো 5000 এই পাশে আসলে কি হবে ভাইয়া -5000, 10,000 এই পাশে আসলে কি হবে ভাইয়া +10,000, তারপরে এই 2500 এই পাশে আসলে কি হবে ভাইয়া -2500, আর এই 500 এই পাশে আসলে কি হবে ভাইয়া +500। শেষ, বসায় ফেলছি। এবার আমাদের কি দেখতে হবে? এবার আমরা একটু দেখি এই 42,000-এর সাথে আমার কে কে যোগ হবে আর কে কে বিয়োগ হবে। যোগ হবে কি এই 20,000, 10,000 আর 500, এই তিনটা যোগ হবে। আর বাকি যে তিনজন আছে মানে হইতেছে এই 5,000, এই 2500, আরটা কি আছে ভাইয়া এই 15,000, এই তিনটা বিয়োগ হবে। দেখি তো হয়েছে নাকি। সো আমরা দেখি 42,000 এর সাথে যোগ হয়েছে কি 20, 10, 500। সো আমরা একটু দেখি অ্যান্সারটা হয়েছে নাকি। হ্যাঁ, কই গেল আমার এই 42,000-এর সাথে যোগ করছি কাকে ভাইয়া এই যে 20,000, এই যে 10,000, এই যে 500, মিলছে 20,000, 10,000, 500। আর বিয়োগ করছি ভাইয়া কাকে 15,500, 2500, এই যে কই গেল 15,000, এই যে 5,000, এই যে 2500। শেষ, ঠিক আছে না? আরেকবার চেক করি 15,500, বুঝছি। এই হিসাবে ব্যাংক সমন্বয়। ওকে, এরপরে ভাই একক জেদ তো বুঝায় ফেলাইছেন, দ্বৈত জেদ কেমনে বুঝাবেন? থামেন, দ্বৈত জেদ সবচেয়ে সহজ, আসতেছি। সো এটা একটা কোয়েশ্চেন। সো এইখানে ভাই আমার জিনিসটা কি, এইখানে আমার ব্যাংক বই আর নগদান বই দুই বইয়ের ব্যালেন্স দেওয়া আছে। দেখি তো আমার এখানে কোন বইয়ের ব্যালেন্স দেওয়া আছে? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। সো নগদান বইয়ের ব্যালেন্স কত টাকা ভাইয়া 7,600 টাকা। আর ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা, সো ব্যাংকের ব্যালেন্স কত? ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা কত টাকা বলা আছে 7,172 টাকা, তাই না? 7,172, ঠিক আছে। এখন জমাকৃত চেক আদায় হয়নি, এটা আমরা কোন দিকে বসাই? ব্যাংকের দিকে বসাই। কি করি ভাইয়া এটা আমার ব্যাংকের সাইডে যোগ করি। সো ব্যাংকের সাইডে যোগ কত টাকা ভাইয়া 1200। শেষ। আচ্ছা, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটা আমরা কি করি ভাইয়া ব্যাংকের সাইড থেকে বিয়োগ করি। কত টাকা ভাইয়া 500 টাকা। এরপরে প্রদেয় নোট পরিশোধ, এটা আমার জন্য ব্যয় বা প্রদান, এটা আমরা কি করব নগদ সাইড থেকে বিয়োগ করব। কত টাকা ভাইয়া 600 টাকা। 600 কি না 500? ইয়েস 600 টাকা, ঠিক আছে। এরপরে ব্যাংক চার্জ, এটা আমার জন্য একটা ব্যয়, এটা আমরা কি করব ভাইয়া নগদ সাইড থেকে বিয়োগ করব। কত টাকা ভাইয়া 128 টাকা। এরপরে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, এটা আমার জন্য কি ভাই একটা প্রাপ্তি বা আয়, সেটা আমরা কি করব নগদ সাইডে যোগ করব 200 টাকা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট আদায় করেছে কত টাকা ভাইয়া 800 টাকা। আয় বা প্রাপ্তি আমার জন্য কি ভাইয়া ক্রেডিট মেমোরেন্ডাম, এটা আমরা নগদ সাইডে কি করব ভাইয়া যোগ করব 800 টাকা। এখন আমাকে কি করতে হবে ভাইয়া উভয়জার করতে হবে। ইজি অ্যান্ড সিম্পল, এইটা ব্যাংকের ব্যালেন্স, ব্যাংকের সাইডে 1200 যোগ করব আর 500 বিয়োগ করব। এইটা নগদ সাইডের ব্যালেন্স, নগদ সাইডে 600 আর 128 বিয়োগ করব আর 200 আর 800 যোগ করব। বিশ্বাস হইতেছে না? দাঁড়াও দেখাই দিচ্ছি তোমার অ্যান্সার। এটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা কত ভাইয়া 7,600। এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা কত ভাইয়া 7,600। এরপরে আরে গেল কই ব্যাংকের বিবরণী ব্যাংক জমা কত ভাইয়া 7,172। ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা কত ভাইয়া 7,172।
ব্যাংকের সাথে কে কে ছিল ভাইয়া? 1200 যোগ 500 বিয়োগ, এই যে 1200 যোগ করছি 500 বিয়োগ করছি, মিলছে? আচ্ছা, নগদ সাইডে কে ছিল? 600 আর 128 বিয়োগ, 600 আর 128 বিয়োগ 800 আর 200 যোগ, ঠিক আছে? এটা গেল ভাইয়া উভয়জের। উভয়জের এর থেকে সোজা সিম্পল জীবনে হইতেই পারে না, ইম্পসিবল ইম্পসিবল। সো আমার যদি একক জের বলে, আমরা যেই বইয়ের ব্যালেন্স দেয়া থাকবে আমরা সবগুলোকে ওই সাইডে ট্রান্সফার করব। আর যদি আমাকে উভয়জের বলে, আমার ট্রান্সফার জ্ঞান যাবি নেই, যেটা যেমন আছে ওইটাকে ওই সাইডে রাখবো, যোগ বিয়োগ করে দিব, অঙ্ক শেষ। বুঝছি ভাইয়া? এখন এর পরেও কেউ একটা জিনিস জানা থাকতে পারে, সেই জানা জিনিসগুলো কি? যে ভাইয়া আমার ভিতরে লেখাটা কি লিখবো? ভাইয়া এইটাও বলছে যে আমার কোয়েশ্চেনে যা বলা আছে তুলে দিব, শেষ। আর এইটার পরে আমরা টেকনিক শিখে গেছি, টেকনিক শিখে গেলে কি পরীক্ষা পারবো? না, পারবো না। কেন পারবো না? এই টেকনিকে আমাদের মিনিমাম 10 থেকে 15টা ম্যাথ সলভ করতে হবে। যদি সলভ করতে পারি তাহলে ভাই পরীক্ষা সলভ করতে পারবো, যদি না পারি তাহলে সলভ করতে পারবো না। ওকে, আমাদের হাতে 5 মিনিট সময়, 5 মিনিট আমরা কি শিখবো? সো এই অঙ্কটা তোমাদের জন্য এইচডব্লিউ দিলাম। সো স্লাইডটা পেয়ে গেলে এই পুরোটা কমপ্লিট করে ফেল। তো এখন আমাদের জাবেদা, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো জাবেদা, আমার ব্যাংক সম্বন্ধে জাবেদা সবচেয়ে মজা লাগে। কেন ভাই সবচেয়ে মজা লাগে আপনার? মজাটা এর জন্যই লাগে, সেটা হচ্ছে যে ব্যাংক সমন্বয় জাবেদায় প্রত্যেকটা জাবেদার মধ্যে আইদার ব্যাংক হিসাব ডেবিট হবে, না হলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে, তাই না? ব্যাংক সমন্বয় জাবেদা তো কখনোই নগদের হিসাব আসবে না, তাই না? সো ব্যাংক সমন্বয়ের প্রত্যেকটা জাবেদার মধ্যে আইদার ব্যাংক হিসাব ডেবিট হবে অথবা ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আচ্ছা, ব্যাংক হিসাব কখন ডেবিট হয়? ব্যাংকে টাকা আসলে ব্যাংক হিসাব ডেবিট। আর ব্যাংক হিসাব কখন ক্রেডিট হয়? ব্যাংক থেকে টাকা চলে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট। এখন আমরা তো জাবেদার একটা পক্ষ জেনেই গেছি, অপোনেন্টে আরেকটা পক্ষ যে থাকবে তারা ধরে আনে জাস্ট বসাই দিব। ফর এক্সাম্পল আমাকে বলছে ব্যাংক সুদ প্রাপ্তি, তাহলে ব্যাংকে টাকা আসছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আর অপোনেন্টে কি আসবে ভাইয়া? ব্যাংক সুদ। তারপর আমাকে বলো পাওনাদারকে চেক প্রদান, চেক দিছি, টাকা চলে গেছে, তাহলে ব্যাংক কোন দিকে আসতেছে ভাইয়া? ক্রেডিট দিকে। ডেবিটে কে আসবে ভাইয়া? পাওনাদার, শেষ। আচ্ছা, সো কয়েকটা ফর্মাল জাবেদা একটু আমরা দেখি। সো প্রথম ফর্মাল জাবেদা, জমা, কোয়েশ্চেনে জাস্ট এতটুকু বলা থাকে জমাকৃত চেক, আদায়কৃত চেক। সো এইটা দেখে আমরা একটু কনফিউজ হয়ে যাই, ভাইয়া এটা জাবেদা কি হবে? না, মাথা কাজ করতেছে না। জমাকৃত চেক আর আদায়কৃত চেক দেখলে আমরা বুঝবো এটা বলতে বুঝায় দেনাদার থেকে চেক প্রাপ্তি। দেনাদার থেকে আমি একটা চেক পাইছি, আমার কাছে ব্যাংকে টাকা বাড়ছে, ব্যাংক ডেবিট আর দেনাদার ক্রেডিট। আচ্ছা, যদি এই চেকটা প্রত্যাখ্যান হয়, মানে ওই যে টাকা ব্যাংকে কম আছে, তখন আমরা এটা জাস্ট অপোজিট জাবেদা দিব। নর্মাল জাবেদা যা হয়, প্রত্যাখ্যান হলে তার ঠিক অপোজিট জাবেদা হয়, মানে দেনাদার থেকে প্রাপ্ত চেক প্রত্যাখ্যান, বা যেটাকে আরো বলা যায় কি ভাইয়া? জমাকৃত চেক প্রত্যাখ্যান। জমাকৃত চেক আর জাবেদা যা, জমাকৃত চেক প্রত্যাখ্যানে জাবেদা তার ঠিক অপোজিট। জমাকৃত চেকের জাবেদা কি ভাইয়া? ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। আর জমাকৃত চেক প্রত্যাখ্যানে জাবেদা কি ভাইয়া? জাস্ট অপোজিট। জাবেদা কি হবে? দেনাদার ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, দেনাদার ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে পাওনাদারকে চেক ইস্যু, এটাকে আর একটা কি নামে ডাকা হয়? ইস্যুকৃত চেক। এটা জাবেদা কি ভাই? আমরা একটা চেক দিয়ে দিছি, ডেবিটে থাকবে পাওনাদার, ক্রেডিটে কে থাকবে ভাই? ব্যাংক। পাওনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যদি এই চেকটাও প্রত্যাখ্যান হয় তখন ভাই কি হবে? উল্টা হবে, ব্যাংক হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। আমরা নর্মালি যা হবে প্রত্যাখ্যান তার ঠিক অপোজিট জিনিসটা হবে। এই সিম্পল ফান্ডা মনে রাখলে আমার জাবেদা শেষ। এরপরে এই যদি তুমি জমাকৃত চেক আর ইস্যুকৃত চেকের কাহিনী বুঝো আর প্রত্যাখ্যানের কাহিনী বুঝো, এর পরেরটা তোমার কাছে দুধ ভাত পানি ভাত কিচ্ছু না। দেখো, চার্জ পরিশোধ করছে, ব্যাংক ক্রেডিট যাবে, দেখ ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক ক্রেডিট, ব্যাংক চার্জ ব্যাংক, ব্যাংক থেকে টাকা চলে গেলেই ব্যাংক ক্রেডিট, আর অপোনেন্টে যে থাকবে তারা তুমি বসা দিলা। ব্যাংক সুদ পাইছি, ব্যাংক ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট। ওকে, ব্যাংক সুদ, জমাতিরিক্ত সুদ, এটা আমার জন্য ব্যয়, ব্যাংক জমাতিরিক্ত সুদ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর প্রত্যাখ্যাত চেক, দেনাদার আর ব্যাংক। এখন এইটা হচ্ছে ঢাকা ভার্সিটিতে আসা একটা এমসিকিউ। সো এই এমসিকিউটা তোমাদের জন্য অ্যান্সার সহ দিয়ে দিলাম, যেহেতু আমাদের 45 মিনিট হইতে আর 2 মিনিট বাকি আছে। ভাইয়া যেহেতু প্রমিস করছে হ্যাঁ আমরা অ্যাডমিশন আর ম্যাথ সহ সলভ করবো, তো আমরা এটা হচ্ছে আমাদের লাস্ট বার, আমরা একটু চেষ্টা করে দেখি আমরা সলভ করতে পারি নাকি। সো চেষ্টা চলমান, দেখি আমাদের কোন বই ব্যালেন্সে দেয়া আছে। ব্যাংক মিলকরণ বিবরণী অনুযায়ী ক্যাশিয়ারের নগদান বই স্থিতি ছিল কত টাকা ভাইয়া? 4800 টাকা। সো এটা আমার ব্যাংকের বই, এটা আমার নগদান বই। নগদান ব্যালেন্স কত টাকা ভাইয়া? 4800 টাকা। ওকে, এরপর দেনাদার ব্যবসা ব্যাংকে সরাসরি জমা দিয়েছে, আমার ব্যাংকে কোনো টাকা আসছে না, তাহলে আমার জন্য এটা প্রাপ্তি না।
দেনাদার কর্তৃক ব্যাংকে সরাসরি জমা দান যে কোনো প্রাপ্তি বা আমার জন্য কি ভাইয়া ক্রেডিট মেমোরেন্ডাম, এটা আমরা কি করি নগদ সাইডে কি করি ভাইয়া আমরা যোগ করি 1480 আমরা নগদ সাইডে কি করলাম ভাইয়া যোগ করলাম। ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক চেক একজনকে দিয়েছে যা এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি। একজনকে চেক দিছি, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয় না, একটু আগেই ভাইয়া পড়িয়েছি, সেটা কি হবে ভাইয়া আমার ব্যাংকের সাইড থেকে বিয়োগ করতে হবে। কত টাকা ব্যাংকের সাইডে বিয়োগ করবো ভাইয়া 600 টাকা ব্যাংকের সাইড থেকে আমি বিয়োগ করে দিব। এরপরে ব্যাংক তার সেবা প্রদান বাবদ 300 টাকা দেখিয়েছে, এটা একটা চার্জ কাটছে না, সো এটা আমার জন্য ব্যয় বা প্রদান, এটা আমরা কি করব নগদ সাইড থেকে বিয়োগ করে দেব। আর কেউ কি বাকি আছে একটা আমরা আরেকবার চেক দেই, এটা নিয়ে আসছি, এই 600 নিয়ে আসছি, তারপর হচ্ছে এই 300 নিয়ে আসছি। সো এখন আমাদের কাজ কি ভাইয়া আমরা একটু আগে শিখছি, আমাদের যেই বইয়ের ব্যালেন্স দেয়া আছে আমরা সবগুলো জিনিসকে ওই সাইডে নিয়ে আসবো। আমার কোন বই ব্যালেন্স দিয়েছে নগদান বই ব্যালেন্স দিয়ে আছে, তো আমার ব্যাংকের সাইডে যে আসে তাকে আমরা কি করবো ভাইয়া এই সাইডে নিয়ে আসবো। সাইড চেঞ্জ করলে ভাইয়া কি হয় সাইনটাও চেঞ্জ হয়। সো 600 যদি এই পাশে আসে কি হবে ভাইয়া প্লাস 600 হবে। তো তোমরা এখন যোগ বিয়োগ করে ব্যালেন্সটা একটু বলো তো ভাইয়া কত টাকা হয়, দেখি কজন পারি। ওকে ডান, এটা আমাদের লাস্ট ম্যাথ, এটা পারলে আমাদের অঙ্ক শেষ। যোগ বিয়োগ করার পর ব্যালেন্স কত টাকা হবে? ইয়েস, দেখতে পাচ্ছি কমেন্টের মধ্যে ইতিমধ্যে রেসপন্স চলে আসতে। সো এখন আমাকে বলে ফেলেন ভাইয়া এটার ব্যালেন্স কত টাকা হবে, দেখি কজন পারে। ইয়েস, আমাদের অ্যান্সার হবে এইটাই, অ্যান্সার হবে 6580 টাকা। ইয়েস ডান, 6580। সো আমরা অ্যান্সারটা একবার চেক করে ফেলি, আমাদের অ্যান্সার হচ্ছে 6580 টাকা। দ্যাটস ইট, দ্যাটস দ্য এন্ড অফ দ্য ক্লাস। তো যারা যারা এতক্ষণ ক্লাসটা করছে 1 মিনিট বেশি নিছি, যারা যারা এতক্ষণ ক্লাসটা করছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা এই জায়গার আগে দুইটা জিনিস একটু দেখে রাখি, যদি তোমাদের এই ক্লাসগুলো হেল্পফুল মনে হয়, যারা আমরা এইচএসসি 25 ব্যাচে এখন আসি, সো তাদের জন্য আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স চলছে। সো তোমরা চাইলে জয়েন করতে পারো। ওখানে কিন্তু এরকম 35 মিনিটের ক্লাস হয় না, ওখানে 3 ঘন্টার ক্লাস হয়। সো আমরা প্রত্যেকটা জিনিস আরো অনেক ডিটেলে পড়াশোনা করি। সো তোমরা চাইলে ওখানে অ্যাডমিট হতে পারো। আর একটা জিনিস ভাইয়া, তোমার মনে হচ্ছে তোমার শেষ মুহূর্তে প্রস্তুতি অনেক ভালো, সো এরপরে কিন্তু আমাদের অ্যাডমিশন কোর্সও আছে। যদি তোমাদের মনে হয় তোমাদের ঢাকা ভার্সিটি মানে অ্যাডমিশন টেস্টের জার্নিতে আমরা তোমাদের হেল্প করতে পারবো, তোমরা কিন্তু আমাদের অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে পারো। সো টিল দেন যারা এখন ক্লাস করো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারো যদি কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকে জানাতে পারো ভাইয়া এই নাম্বারে। আর টিল দেন আবারও দেখা হবে কালকে একই সময় একই জায়গায়। টিল দেন টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।